সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ভিন্নধর্মী ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আপনারা যারা ইলেকট্রিক্যাল সাবস্টেশন নিয়ে কাজ করেন বা এই ইলেকট্রিক্যাল সাবস্টেশন কিভাবে ডিজাইন করে ইঞ্জিনিয়াররা সে সম্পর্কে যদি আপনার বেসিক ধারণাটা ক্লিয়ার করতে চান, তো আজকের এই ভিডিওটা তাদের জন্য। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো একটা ইলেকট্রিক্যাল সাবস্টেশন কিভাবে ডিজাইন করে। তো ইলেকট্রিক্যাল সাবস্টেশন কথাটা চলে আসলেই কিন্তু প্রথমে যেটা আসে যে একটা বিশাল ট্রান্সফরমার হবে, মোটা মোটা কেবল হবে, বাসবার হবে, প্রোটেকশন সিস্টেম হবে, আর সাথে হচ্ছে একটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ইউনিট হবে। তো আজকের ভিডিওটা কিন্তু ঠিক সেভাবেই সাজানো। তো স্ক্রিনে আপনারা একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন যেটা আমি লিখে রাখছি। এখানে বলা হয়েছে একটি কারখানার লোড 5 লাখ ওয়াট। বিষয়টা ভালোভাবে দেখেন, এখানে কিন্তু লোডের কথা বলা হয়েছে 5 লাখ ওয়াট, আর এর ভোল্টেজ 400 ভোল্ট। তো বলা হয়েছে ট্রান্সফরমারের সাইজ কত, কেবল সাইজ কত, বাসবার সাইজ কত হবে, এবং প্রোটেকশন সিস্টেম কি ধরনের হবে, আর পিএফআই ইউনিটের মান কত হবে নির্ণয় করুন। তো আমরা দেখতে পারলাম এই এই জায়গাটাতে আমাদের বলা হয়েছে 5 লাখ ওয়াট। তো আমরা ফার্স্ট স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে এই ওয়াটটা আছে ওয়াটটাকে প্রথমে আমরা কিলোওয়াটে কনভার্ট করব। কনভার্ট ওয়াট টু কিলোওয়াট। তো আমরা যদি ওয়াটকে কিলোওয়াটে কনভার্ট করতে যাই, আপনারা হয়তো অনেকেই জানেন উই নো 1000 ওয়াট ইকাল টু 1 কিলোওয়াট। এটুকু ক্লিয়ার? 1000 ওয়াট ইকাল টু 1 কিলোওয়াট। তো আমাদের লোড কত দেওয়া আছে? 5 লাখ ওয়াট। তো এখন আমরা এই 5 লাখ ওয়াটকে কিলোওয়াটে ভাগ করব। আমাদের লোড আছে 5 লাখ ওয়াট। 5 লাখ ওয়াট ডিভাইডেড বাই, যদি আমরা 1000 দেই তাহলে কিন্তু আমরা আমাদের লোড কিলোওয়াটে পেয়ে গেলাম 500 কিলোওয়াট। ক্লিয়ার এই পর্যন্ত? আমরা জানি 1000 ওয়াট ইকাল টু 1 কিলোওয়াট। তাহলে দেখেন আমাদের লোড কিন্তু আমরা কিলোওয়াটে কনভার্ট করে ফেললাম। কিলোওয়াটে কনভার্ট করলে আমাদের লোড আসতেছে 500 কিলোওয়াট। এখন আমরা জানি যে ট্রান্সফরমারের রেটিং কিন্তু কিলোওয়াটে প্রকাশ করা হয় না। কিলোওয়াটে কেন প্রকাশ করা হয় না এটা আপনারা জানেন যে কোর লস এবং কপার লসের উপর কিন্তু ট্রান্সফরমারের রেটিং মানে নির্ভর করে। তো এই জন্যই ট্রান্সফরমারের রেটিং কিন্তু সবসময় কেভিএ তে প্রকাশ করা হয়। তো আমরা পেয়ে গেলাম আমাদের লোড হচ্ছে 500 কিলোওয়াট। তো এখন আমরা যেটা করব, আবার কনভার্ট করব। কনভার্ট কিলোওয়াট টু কেভিএ। আচ্ছা, কিলোওয়াট টু কেভিএ। আমরা জানি কিলোওয়াটকে যদি আমরা পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করে দেই তাহলে যে মানটা আসবে সেটা কিন্তু আমাদের কেভিএ তে আসবে। তো আমাদের লোড আসছে কিন্তু 500 কিলোওয়াট। এখন এই 500 কিলোওয়াটকে আমরা হচ্ছে কেভিএ তে কনভার্ট করব। তো আমাদের এখানে পাওয়ার ফ্যাক্টরের মান দেওয়া নাই। তো আমরা যখন ক্যালকুলেশন করি একটা আদর্শ পাওয়ার ফ্যাক্টর ধরে নিই। অনেকে ধরে 0.8, অনেকে 0.86 ধরে, 85 ধরে, সেটা বিষয় না। আমি এখন একটা পাওয়ার ফ্যাক্টর ধরে এই কিলোওয়াটের মান কেভিএ তে নিব, কারণ আমাদের ট্রান্সফরমারের সাইজ অবশ্যই কেভিএ তে বের করতে হবে। তো আমাদের এই 500 কিলোওয়াট আমি লিখলাম ডিভাইডেড বাই 0.8, ধরলাম আমি 0.8 পিএফ। পিএফ তে পাওয়ার ফ্যাক্টর বোঝাচ্ছি আমি। ইকুয়াল টু, যদি আমি দেই 625 মান আসবে। এটা কিন্তু এখন আর কিলোওয়াট আসবে না, আমি বলছি যদি কিলোওয়াটকে পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করি তাহলে কিন্তু সেই মানটা কেভি হয়ে যায়। তাহলে আমরা দেখেন আমাদের একটা মান পেয়ে গেলাম।
এইটা হচ্ছে কালার দিই আমি, আচ্ছা রেড কালারই দিই। এই যে আমরা পাইলাম হচ্ছে 625 কেভিএ। আমাদের ট্রান্সফরমারের মানটাও কিন্তু কেভিএ তেই নিয়ে আসবো আমরা। সেই 625 কেভিএ কিন্তু আমাদের 5 লাখ ওয়াটের জন্য একদম পারফেক্ট। তো আমি কি এই 625 কেভিএ ধরে কি আমার ট্রান্সফরমারের রেটিং নির্ধারণ করব? একদমই না, কারণ এখন কিন্তু আমার 100 কিলোওয়াট লোড আছে। এটা কিছুদিন পর বা ভবিষ্যতে কিন্তু এই লোডটা এক্সটেনশন হবে, বৃদ্ধি পাবে। যদি ফিউচারে আপনার লোড বৃদ্ধি পায় আর আপনি যদি এখন এই 625 কেভিএ ট্রান্সফরমার রিকমেন্ড করেন, তাহলে কিন্তু পরবর্তীতে ভবিষ্যতে আপনি লোড বাড়াইতে পারবেন না। তখন যদি লোড বাড়াইতে চান, তাহলে আপনার সাবস্টেশনের কিন্তু ট্রান্সফরমারটাকে চেঞ্জ করতে হবে। তো আমরা চেঞ্জ না করে কি করি, যখন ক্যালকুলেশন করি 10%, 20%, অনেকে 50% বাড়ায় আমরা ক্যালকুলেশন করি। তো আমি হচ্ছে 20% দিব না, আমি হচ্ছে এই 625 কেভি এর সাথে আরো 50% যোগ দিব। যোগ করে যে ফলাফলটা আসবে সেটাই কিন্তু আমার ট্রান্সফরমারের রেটিং হবে। তো এখন আমি কি করব, এক্সট্রা এক্সট্রা 50%, 50% ধরে নেব। এক্সট্রা যদি 50% ধরি, তাহলে কি হয়, আমার 625 কেভি এর এক্সট্রা 50% আমি ধরবো, কিন্তু আপনারা এটা করে নেবেন ক্যালকুলেশন। 50/100, 50/100 ইকুয়াল যদি দেন 625-এর 50% 312। তাহলে আমাদের টোটাল কেভিএ কত হবে দেখি আমরা। 625 কেভিএ, আর এদিকে পাইলাম 312 যোগ 312 কেভিএ ইকুয়াল 625 আর 312 যোগ দিলে হয় 937 কেভিএ। এই রেটিংটা কিন্তু আমাদের সাবস্টেশনের, এই 937 কিন্তু আমাদের সাবস্টেশনের ট্রান্সফরমার রেটিং। এখন যে বিষয়টা দেখতে হবে, আমরা তো ক্যালকুলেশন করলাম 937, আদৌ কি এই 937 কেভিএ ট্রান্সফরমার বাজারে আছে? সম্ভবত আপনি 937 কেভিএ ট্রান্সফরমার বাজারে পাবেন না। হয় আপনাকে 950 কেভিএ বা 1000 কেভিএ ট্রান্সফরমার নিতে হবে, কারণ এই মানের ট্রান্সফরমার কোম্পানি যারা ম্যানুফ্যাকচার করে ট্রান্সফরমার, এই রেটিং এর ট্রান্সফরমার তারা তৈরি করে না। তো আমরা ধরে নিলাম আমাদের ট্রান্সফরমার রেটিং 950। আচ্ছা, ট্রান্সফরমার রেটিং 950 কেভিএ। তাহলে আমরা কিন্তু 1 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গেছি। আমাদের ট্রান্সফরমারের সাইজ আমরা কত পেলাম, 950 কেভিএ। 950 কেভিএ পেয়ে গেছি আমরা ট্রান্সফরমার রেটিং। এখন আমরা যদি কেবল সাইজ বা বাসবারের সাইজ যদি নির্ণয় করতে যাই, তাহলে আমাদের যে জিনিসটা জানা দরকার প্রথমে, সেটা হচ্ছে কারেন্টের মান বের করতে হবে। তো আমরা এখানে সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপে যাব। এখন সেকেন্ড স্টেপে আমরা কারেন্টের মান বের করব। তো সেকেন্ড স্টেপে আমরা দেখি কারেন্টের মান আমরা বের করতে পারি কিনা। সেকেন্ড স্টেপে কারেন্টের মান বের করব। প্রথমে আমরা এইচটি সাইড বা প্রাইমারি সাইড, আপনারা যেটাই বলেন, এইচটি অবলিক প্রাইমারি সাইডে কারেন্টের মান দেখব। তো এখানে আপনারা একটা সূত্র প্রয়োগ করে জানতে পারবেন। সে লটা হচ্ছে কারেন্ট লটা আমি বলে দেই। ল কারেন্ট ল আই ইকাল টু, আমরা এখানে কারেন্টের মান, সেটা হচ্ছে
ট্রান্সফরমার কেভিএ ভাগ √3 ইন্টু ইনপুট, আচ্ছা ইনপুট কেভি। দেখেন এইচটি সাইডে বা প্রাইমারি সাইডে আপনি কারেন্ট কিভাবে বের করবেন, সে সূত্র হচ্ছে কারেন্ট ইকুয়াল টু ট্রান্সফরমারের কেভিএ। আমাদের ট্রান্সফরমারের কেভিএ কত, আমরা কেভিএ পেয়েছি 950 কেভিএ। আচ্ছা √3 ইন্টু ইনপুট কেভিএ, আমাদের ট্রান্সফরমারটা অবশ্যই 11/400 ভোল্টের হবে। তো আমরা এখানে লিখতে পারি, এই জায়গায় আমরা লিখতে পারি ইকুয়াল ট্রান্সফরমারের কেভিএ আমরা জানি 950 কেভিএ ভাগ √3 মান তো আমরা জানি 1.73 ইন্টু 11 কেভি, আমাদের প্রাইমারি সাইডের ভোল্টেজ 11 কেভি। এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের ফলাফল আসবে 49.92 অ্যাম্পিয়ার। এটা অবশ্য কারেন্ট, সেজন্য অ্যাম্পিয়ারে আসবে এক একটা। আচ্ছা আমরা 49.92 না রেখে এটা আমরা পুরোপুরি 50 অ্যাম্পিয়ার ধরি, তাহলে আমাদের প্রাইমারি সাইডের কারেন্ট আসলো 50 অ্যাম্পিয়ার। এটা কিন্তু আমাদের প্রাইমারি সাইডের কারেন্ট, এটা হচ্ছে আমরা পাইলাম প্রাইমারি সাইডের কারেন্ট। আচ্ছা প্রাইমারি সাইডের কারেন্ট আরেকটা শর্টকাট নিয়মে আপনারা বের করতে পারবেন, আমি শর্টকাট নিয়মটা বলি। আচ্ছা শর্টকাট নিয়মে কিভাবে বের করবেন আপনারা, শর্টকাট নিয়মে ট্রান্সফরমার কেভিএ, ট্রান্সফরমার কেভি এর সাথে আপনারা গুণ করে দিবেন 0.052। 0.052 কিন্তু এখানে কনস্ট্যান্ট। তো যদি আমরা গুণ করি তাহলে কি আসে, ট্রান্সফরমার কেভিএ তো আমরা জানি 950 কেভিএ ইন্টু 0.052, দেখেন গুণ করে কত আসে, 49.4। প্রায় কিন্তু আমার কাছাকাছি চলে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট 49.4 অ্যাম্পিয়ার, এটাও কিন্তু কারেন্ট, এটাও হচ্ছে অ্যাম্পিয়ারে। তো এটা হচ্ছে শর্টকাট নিয়ম। তো এখন আমি মানে থার্ড স্টেপে যাব, মানে থার্ড স্টেপ বলতে আমি এলটি সাইডে, এলটি বা সেকেন্ডারিতে কারেন্ট বের করব। তো আমরা প্রাইমারি সাইডে যে কারেন্ট দেখতেছি 50 অ্যাম্পিয়ার। তো এলটি সাইডে যাওয়ার আগে আমরা প্রাইমারি সাইডে কি কেবল বা ব্যবহার করব সেটা আগে মানে ক্যালকুলেশন করে দিই। তো এই যে দেখছেন 50 অ্যাম্পিয়ার কারেন্ট প্রাইমারি সাইডে, 50 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য আমরা ডাবল ধরে নিব, তার মানে 50 × 2 ইকাল টু 100 RM। 50 = 100 RM। তো 100 RM এ কেবল হয় না, সেক্ষেত্রে আপনাকে সেক্ষেত্রে আপনাকে 95 RM এর 95 RM এর এক্সএলপি আরমাড কেবল ব্যবহার করতে হবে। এক্সএলপি আরমাড কেবল ব্যবহার করতে হবে, যেহেতু 50 অ্যাম্পিয়ার কে 2 দিয়ে গুণ দিয়ে আমাদের ক্যালকুলেশনে আসে 100 RM। তো 100 RM কেবল আমি পাবো না, সেই জন্য আমি 95 RM এক্সএলপি কেবল ইউজ করব। এটা হচ্ছে এইচটি সাইডে। তো এখন আমি দেখবো হচ্ছে এলটি সাইডের এলটি সাইডের এলটি সাইডের ভোল্টেজ, এলটি সাইডের কারেন্ট দেখবো, এলটি সাইডে আসলে কারেন্ট কেমন হয়। আমরা এইচটি তে দেখলাম, বা এলটি বা সেকেন্ডারি, এলটি বা সেকেন্ডারি, এলটি বা সেকেন্ডারি সাইড। আচ্ছা তো সেম সূত্র আমি এখানেও প্রয়োগ করব, এলটি বা সেকেন্ডারি সাইডের আমরা যেমন এইচটি সাইডের কারেন্ট বের করলাম, তো এলটি সাইডেও সেম ভাবে আমি সূত্র অ্যাপ্লাই করব।
তো ল ইকাল টু আমরা তখন লিখছি, আমরা কারেন্ট আই জানি, আই ইকাল টু টি ট্রান্সফরমার কেভিএ ভাগ √3 ইন্টু, তখন কি লিখছিলাম, তখন লিখছিলাম এখানে ইনপুট কেভি। দেখেন বিষয়টা খেয়াল করেন, এখানে ইনপুট কেভি লিখছিলাম, এখানেও সূত্র একদম সেম, বাট এখানে আমাদের হবে হচ্ছে আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ এটা অবশ্যই কেভিতে হবে। তাহলে আমরা জানি ট্রান্সফরমার কেভিএ কত, আমরা জানি আমাদের ট্রান্সফরমার কেভিএ 950 ভাগ √3 মান কিন্তু আমরা জানি 1.73 ইন্টু আউটপুট ভোল্টেজ কত আমাদের ট্রান্সফরমার, আমি প্রথমেই বলছি আমাদের ট্রান্সফরমার 11/400 ভোল্টের, মানে আমাদের এসটি সাইডে আমরা 11,000 ভোল্ট ইন করাবো, আর আউটপুটে পাবো হচ্ছে 400 ভোল্ট। তো আমরা তো 400 ভোল্ট, আর এখানে আমরা কি লিখছি, কেভি লিখছি, কেভি মানে কিলো ভোল্ট, তার মানে আমাদের 400 কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে সেই 400 ভোল্ট কিন্তু কেভিতে রূপান্তর হয়ে যাবে। তা আপনার একটু ভাগ করে নেবেন, আমি ভাগ করে যেটা পেলাম 0.400। আচ্ছা, এটা পেলাম। এখন আমাদের গুণ করে দেখি উত্তর কত আসে। গুণ করে উত্তর আসবে 1372.83। এটা কিন্তু এলটি সাইডে আমাদের কারেন্ট, আমাদের এলটি সাইডে কারেন্ট আসলো 1372.83। তো এটা আমরা 72.83, এটা আমরা 1373 লিখতে পারি, ইকুয়াল 1373 অ্যাম্পিয়ার। আমরা সেকেন্ডারি সাইডে কারেন্ট পেলাম 1373 অ্যাম্পিয়ার। এখন সেকেন্ডারি সাইডে আমরা কি ধরনের কেবল ইউজ করব? 1372 অ্যাম্পিয়ারের জন্য আপনি 1000 এর কেবল নিতে পারেন। 1000 এর কেবল নিতে পারেন, কারণ এই 1000 কেবল 1200 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে। আর যদি আপনি মনে করেন না আমি একদম অ্যাকুরেট মান নিব, তাহলে 400 যোগ 400 400 যোগ করে আপনি একটা জোড়া দিয়ে একটা কেবল করে নিতে পারেন, তাহলে এই 400 দিলে আপনি অ্যাকুরেট মানটা প্রায় পাবেন, কারণ এই 400 এর এক একটা কেবল 700 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট নেই, তাহলে আপনার 400 + 400 1400 অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারবে, যেখানে আপনার কারেন্ট 1373। তো সেকেন্ডারি সাইডের কেবল আমরা পেয়ে গেলাম, এলটি এলটি সাইড এলটি সাইড কেবল সাইজ, এলটি সাইড কেবল সাইজ আপনার 400 যোগ 400 ইকুয়াল 1400 অ্যাম্পিয়ার লোড নিতে পারবে। এলটি সাইড এবং এইচটি সাইড দুই সাইডে কিন্তু আমরা কারেন্ট পেয়ে গেলাম। এখন আমরা হচ্ছে বাস বার সিলেক্ট করব। বাস বার সিলেক্ট আমরা কিভাবে করব, কারেন্টের মান যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে আমরা এখন বাস বার সিলেক্ট করব। থার্ড স্টেপে বাস বার সিলেকশন, বাস বার সিলেক্ট, বাস বার সিলেকশন। আচ্ছা, তো বাস বার কিন্তু পিওর কপার দিতে হবে, কারণ আমরা জানি কপারের তড়িৎ পরিবাহিতা কিন্তু সব থেকে বেশি। যদি পিওর কপার হয় তাহলে ড্রপ কম হবে, আপনার লসও কম হবে। তো বাসবার সিলেকশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এখন আমরা বাসবারের সাইজ নির্ণয় করব। তো সূত্রটা হচ্ছে, বাসবারের সাইজ তো মিলিমিটারে আমরা হিসাব করি,
হাইট ইন্টু ক্রস সেকশন ইন্টু 1.6। তো এটা আপনারা আপনাদের অ্যাম্পের অনুযায়ী করবেন। তো আমার যেহেতু কারেন্ট আসছে 1372, আমি সেই কাছাকাছি একটা বাসবার বাসবারের সাইজ হিসাব করব। তো আমি যদি এখানে 85 মিলিমিটার ইন্টু 10 মিলিমিটার 10 মিলিমিটার ইন্টু 1.6 দেই, এটা যদি ক্যালকুলেশন করি এখানে আসবে হচ্ছে 1360 অ্যাম্পিয়ার। তো আপনাদের ক্যালকুলেশনে যে কারেন্ট রেটিং আসবে আপনারা সেই পরিমাণ বাসবারের সাইজটা নির্ণয় করে নেবেন। আর এটা অবশ্যই মিলিমিটারে হবে। তো আমাদের বাসবারের মানে সাইজ কিন্তু আমরা পেয়ে গেলাম 85 মিলিমিটার হাইট, আর ক্রস সেকশন হচ্ছে এখানে হবে হচ্ছে মিলিমিটার, 10 মিলিমিটার। তো এখন আমাদের একটা কথা বলা হয়েছে, প্রোটেকশন সিস্টেম কি ধরনের হবে। এখানে হচ্ছে সুইচ গিয়ার প্রোটেকশন। সুইচ গিয়ার প্রোটেকশন, তো আমরা জানি আমরা জানি 0 to 500 kVA equal to LVS, equal to লোড ব্রেক সুইচ। যদি আপনার ট্রান্সফরমারের রেটিং 0 থেকে 500 kVA এর মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি প্রোটেকশন হিসেবে এলবিএস ব্যবহার করতে পারবেন, লোড ব্রেক সুইচ ব্যবহার করতে পারবেন। অন্যথায় যদি আপনার রেটিং আপ টু আপ টু 500 kVA, যদি 500 kVA বা 500 kVA এর ঊর্ধ্বে হয়, তখন কিন্তু আপনাকে অবশ্যই ভিসিবি ব্যবহার করতে হবে, ভিসিবি ইউজ করতে হবে। ভিসিবি ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, ইউজ করতে হবে। তো যেহেতু আমাদের ট্রান্সফরমারের সাইজ 950 kVA, এটা কিন্তু 500 kVA এর উপরে, সেজন্য আমরা এখানে আর এলবিএস ইউজ করতে পারবো না, আমাদের এখানে ভিসিবি ইউজ করতে হবে। তো আমরা দেখলাম আমাদের প্রোটেকশন সিস্টেম হবে ভিসিবি ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। তো এখন আমরা 5 স্টেপে যাব, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা এখন পিএফআই ক্যালকুলেশন করব। পিএফআই ক্যালকুলেশন পিএফআই ক্যালকুলেশন করব। তো পিএফআই ক্যালকুলেশন করার আগে প্রথমে আমাদের দেখতে হবে যে আমরা যে জায়গায় এটা ক্যালকুলেশন করছি, সেটা হোক আপনার বাসার বাড়ি বা কলকারখানা, সেখানে আপনার কারখানা বা বাসা বাড়ি কত ল্যাগিং এ থাকবে, মানে আপনার পাওয়ার ফ্যাক্টরটা কত ল্যাগিং এ থাকবে। তো এই ল্যাগিংটা যদি আমি নির্ণয় করতে যাই, সেটা সূত্র হচ্ছে লোড লোড কিলোওয়াট লোড কিলোওয়াট ডিভাইডেড বাই ট্রান্সফরমার কেভিএ ট্রান্সফরমার ট্রান্সফরমার কেভিএ। তাহলে আমরা কিন্তু জানি আমাদের লোড কিলোওয়াটে হচ্ছে 500 কিলোওয়াট, আর আমাদের ট্রান্সফরমারের কেভিএ হচ্ছে 950 কেভিএ। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা তো এখানে পেলাম আমাদের ট্রান্সফরমারের কেভিএ 950
কেভিএ, আর আমাদের লোড হচ্ছে 500 কিলোওয়াট। তো আমি কি আমার ট্রান্সফরমার 950 কেভিএ রেটিং এ কি 950 কেভিএ কি লোড দেব? না, এটা কখনোই দিব না, কারণ আমার যে রেটিং এর ট্রান্সফরমার সেই রেটিং এর লোড দিলে কিন্তু ট্রান্সফরমারের উপর অনেক প্রেসার আসবে, এবং আমাদের এই জিনিসটা কিন্তু আয়ুষ্কাল কমে আসবে, বা আমরা যেমন সার্ভিস চাচ্ছিলাম তেমন পাবে না, ওভারহিট হবে, এমনকি এক সময় এটা পুড়েও যেতে পারে। তো আমরা ট্রান্সফরমারে লোড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই 80% লোড দিব। যেমন আমার 950 কেভিএ ট্রান্সফরমারে আমি সর্বোচ্চ ধরে রাখলাম যে 900 কেভিএ লোড দিব। তো এখন আমি দেখি যে আমার এই জায়গাটা কত ল্যাগিং এ থাকবে। তো আমার লোড আমি জানি 500 কিলোওয়াট। প্রথমে কনভার্ট করে নিয়েছি ওয়াটকে। তো আমরা সেখানে পেয়েছিলাম 500 কিলোওয়াট ভাগ, আমি আমার 950 কেভিএ ট্রান্সফরমারে লোড দিব সাপোজ 900 কেভিএ। এটা যদি আমি করি তাহলে দেখতে পাবো আমার পাওয়ার ফ্যাক্টর দেখাচ্ছে 0.56। এটা কিন্তু অবশ্যই ল্যাগিং, পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। আপনারা জানেন পাওয়ার ফ্যাক্টর তিন ধরনের হয়: ল্যাগিং, লিডিং, ইউনিট। তো আমাদের এটা কিন্তু ল্যাগিং এ আছে। তো এই 0.56 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটাকেই কিন্তু আমরা পিএফআই ইউনিট দিয়ে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত মানে, সেই মানে কিন্তু আমরা উন্নীত করব। সেই মানটা কত? আমরা সাপোজ এই 0.56 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটাকে 0.95-এ উন্নীত করব। কনস্ট্যান্ট হচ্ছে 0.95 আদর্শ পাওয়ার ফ্যাক্টর। আর যদি এক হয়ে যায় সেটা তো ইউনিটি, আমরা 0.95-এ নিয়ে যাব। তো এই 0.95-এ নিয়ে যেতে আমাদের কি ধরনের বা কি মানের ক্যাপাসিটর ব্যাংক লাগাইতে হবে সেটা আমরা এখন ক্যালকুলেশন করব। তো আমাদের এই সূত্র হচ্ছে ল ইকুয়াল টু কেভার। আচ্ছা, এটা কেটে দিই, এইটা। তো এখানে সূত্র ইকুয়াল টু কিলোওয়াট, কিলোওয়াট ট্যান, কিলোওয়াট ট্যান থেটা 1 মাইনাস ট্যান থেটা 2। এটা হচ্ছে সূত্র আমাদের। কেভারের মান যদি নির্ণয় করতে চাই তাহলে কিলোওয়াট ব্র্যাকেট ট্যান থেটা 1 মাইনাস ট্যান থেটা 2। এখন আমাদের থেটা 1 এবং থেটা 2 এর মান কিন্তু আমরা জানি। এই জায়গায় আহ, আমি একটু লিখে দিই। আমরা উন্নীত করব হচ্ছে 9.5। তো এখানে আমি একটু লিখি, থেটা 1 এর মানটা আমরা বের করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। যদি থেটা 1 এর মান আমরা বের করতে যাই, আপনারা জানেন থেটা 1 এর মান যদি আমরা ডিগ্রিতে বের করতে যাই তাহলে কস ইনভার্স করতে হবে। তাহলে ট্যান থেটা ইকুয়ালটা আমরা লিখতে পারি কস ইনভার্স। আমাদের থেটা 1 এর মান দেওয়া আছে যে এখানে 0.56, 0.56। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 5594 ডিগ্রি। এই মানটা ডিগ্রিতে আসবে। অনুরূপ ভাবে আমরা থেটা টুর মান, থেটা টুর মান আমরা হচ্ছে বের করে নেব। ট্যান থেটা টু ইকুয়াল টু যদি আমরা করি কস ইনভার্স, যদি করি ট্যান থেটা টু ইকুয়াল টু কস ইনভার্স করলে আমরা পাবো, তাহলে থেটা টুর মান হচ্ছে আমাদের 0.95। তাহলে 95 এর যদি আপনারা কস ইনভার্স করেন তাহলে 18 18.19 ডিগ্রি আসে। তো এখন আমরা আমাদের এই যে এই সূত্রে মানটা বসায় দিব। তো আমরা এই সূত্রটা এখানে নিয়ে চলে আসি।
তো যদি দেই কিলোওয়াট, আমাদের কিলোওয়াট লোড কত আমরা তো জানি 500 কিলোওয়াট। টেন থেটা ওয়ান এর মান তো আমি জানি। থেটা 1 এর মান এই যে 55.94 বের হয়েছে। তো আমি এখানে 55.94 মাইনাস, আমরা থেটা 2 মানও জানি। থেটা 2 মান বের করছে 18.19, সেটা এখানে বসাই দিব 18.19। এখন জাস্ট ক্যালকুলেটর চাপতে হবে। ক্যালকুলেটর যদি আমরা চাপি তাহলে আমরা দেখতে পাবো 575.31। এই মানটা কিন্তু কেভিএআর, ঠিক আছে? তো এই 575 কেভিআর এর যদি ক্যাপাসিটর ব্যাংক আমরা প্যারালালে লাগাই তাহলে কিন্তু আমাদের এই 0.56 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু 0.95-এ উন্নীত হয়ে যাবে। এক কথায় আমাদের কারেন্ট এবং ভোল্টেজের মধ্যকার যে ফেজ অ্যাঙ্গেল, যে কৌণিক ব্যবধান, সেটার মান কিন্তু কমে আসবে। তো আমরা এখন এই 575 রেটিং এর ক্যাপাসিটর কি একটা লাগালে হবে না, আমরা একটা লাগাবো না। আমরা দিব 150 কেভারের তিনটা, 150 কেভার ইকুয়াল টু 3 ক্যাপাসিটর দিব। 150 তিনটা দিব। আর একটা দিব হচ্ছে 125 কেভার ইকুয়াল টু 1 ক্যাপাসিটর। এগুলো এই এই চারটা ক্যাপাসিটর আমরা লাইনের সঙ্গে প্যারালালে যুক্ত করে দিব। তাহলেই কিন্তু আমাদের ক্যাপাসিটরটা যে ল্যাগিং ক্যাপাসিটর আমাদের 0.56 থেকে কিন্তু 0.95-এ উন্নীত হবে। তো তারপরেও যদি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মানের পাওয়ার ফ্যাক্টর না পান ক্যাপাসিটর লাগানোর পরও, তাহলে বুঝতে হবে আপনার কোথাও শর্ট সার্কিট হয়েছে বা মোটর কন্ট্রোলিং এর প্রবলেম আছে, নয়তো বা আপনারা যে ক্যাপাসিটর লাগিয়েছেন সে ক্যাপাসিটরই ভালো নেই। তো এই যে আমি এত ক্যালকুলেশন করে যে 575 এভারের যে ক্যাপাসিটরের মান বের করলাম, এই কাট শর্টকাট লট আমি এখানে বলে দিই। সেটা হচ্ছে আমাদের যে ট্রান্সফরমারের রেটিং কেভিএ, ট্রান্সফরমারের ট্রান্সফরমারের রেটেড কেভিএ, ট্রান্সফরমারের রেটেড কেভিএ 60%, অর্থাৎ ট্রান্সফরমারের রেটেড কেভিএ 60%, তা 60/100 দিলেই কিন্তু যে মানটা আসবে, তাহলে আমরা এখানে আমাদের 950 কেভিএ ট্রান্সফরমারের 60% যদি করি, তাহলে 950 950 ইন্টু 60/100 যা আসে তার সাথে আপনারা ইয়ে করে দেন, তাহলে ক্যালকুলেশন করলে কিন্তু এখানে পাই আমি 570 আসার কথা। আপনারা ক্যালকুলেশনটা করে নেবেন যে ট্রান্সফরমারের যে রেটেড কেভিএ তার 60% ধরে দিলেই কিন্তু আপনারা কেভারের মানটা পেয়ে যাবেন। আর যে কেভারের মানটা আসবে সেই রেটিং এর কিন্তু ক্যাপাসিটর ব্যাংক লাগাই দিলে কিন্তু আপনাদের পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। তো ভিডিওর কোনো বিষয়ে আরো বিস্তারিত জানার যদি ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্টস করে দিবেন। আর কোথাও যদি ভুল ভ্রান্তি হয় সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।